আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বাংলাদেশ সফরের পর ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন মেরুকরণের দিগন্তরেখা খুঁজে পেয়েছিলেন অনেকেই, কিন্তু তার 4 দিনের মাথায় বাংলাদেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেওয়ার ঘটনায় কূটনৈতিক গণ্ডি পেরিয়ে পলিটিক্যাল গুগলি এমন ভাবে ক্রিকেটেও ঢুকেছে তাতে খোদ আম্পায়ারও দিশেহারা। ক্রিকেটীয় উত্তেজনার পারদে বাংলাদেশ যখন ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বলে হুঙ্কার দিল, তখনই খবর হচ্ছে ভারত সরকার ত্রিপুরার সীমান্তে কারফিউ জারি করেছে। মানে সাম্প্রতিক সময় ভারত বাংলাদেশের সম্পর্কে ফিজি ড্রিঙ্কের রেশ কাটতে না কাটতে সীমান্তে কাঁটাতারের বেড়ায় তিতকুটে লেবুর রসের গন্ধ পাওয়া যাচ্ছে। সূত্রগুলো বলছে, বাংলাদেশের সাম্প্রতিক সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আর ভারত বিরোধী প্রচারণা বাড়ায় ভারত সরকার বাংলাদেশের সবগুলো সীমান্তে একে একে কড়াকড়ি আরোপ করতে পারে। যদি সত্যি তাই হয়, তাহলে ভারত থেকে চাল সহ প্রচুর পরিমাণ পণ্য আমদানি বাণিজ্য কি হুমকির মুখে পড়বে? সাম্প্রতিক উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক যেমন তলানিতে ঠেকেছে, বাংলাদেশের ক্ষেত্রেও পরিস্থিতি সেদিকেই মোড় নিচ্ছে কিনা। সাথে যোগ হয়েছে, সীমান্তে যদি ভারত আরো কড়াকড়ি আরোপ করে তাহলে সীমান্তের সংঘাত কি আসন্ন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আমলে এটা ছিল ভারতের প্রথম কোনো মন্ত্রীর বাংলাদেশ সফর। কারণটা সবারই জানা, শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা ও সংখ্যালঘু ইস্যু নিয়ে দুই দেশের অভ্যন্তরে ঘোট পাকানো রাজনীতির কারণে ভারত ও বাংলাদেশের সম্পর্ক শরণার্থিত কালের মধ্যে সবচেয়ে বেশি তলানিতে। কিন্তু জয়শঙ্করের সফরের পর অনেকে ধারণা করেছিলেন খারাপ হওয়ার সম্পর্ক ভালোর দিকে মোড় নিচ্ছে। ভারতে ফিরে গিয়ে জয়শঙ্কর প্রতিবেশীর আচরণ কেমন হওয়া উচিত সেটি নিয়ে কূটনৈতিক বার্তাও দেন। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ভারত যে কোনো ধরনের ছাড় দিবে না সেটি বেশ কূটনৈতিক কায়দায় বুঝিয়ে দিয়েছেন জয়শঙ্করের। সে বক্তব্য নিয়ে নানা মহলে চলছিল বিশ্লেষণ। তবে সে বিশ্লেষণ দানা বাঁধতে না বাঁধতে আলোচনায় আসে বাংলাদেশের কার্টার মাস্টার মোস্তাফিজের ইস্যু। সেটির আলোচনা যখন চলছে তখনই ভারতীয় গণমাধ্যমে খবর এলো বাংলাদেশ ভারত ত্রিপুরার সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারির। গোমতী ও পশ্চিম গারো হিলস জেলায় সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত এই কারফিউ জারি করা হয়েছে। দক্ষিণ ত্রিপুরার গোমতী জেলার ম্যাজিস্ট্রেট রিঙ্কু লাথার এই আদেশ জারি করেন। এটি 28শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বলবৎ থাকার কথা রয়েছে। ত্রিপুরার সাথে বাংলাদেশের 856 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা অত্যন্ত দুর্গম এবং চোরাচালানের জন্য পরিচিত। বিএসএফ এর গোয়েন্দা তথ্য অনুযায়ী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পিসিজেএসএস এবং ইউপিজিএফ এই দুটি সশস্ত্র গোষ্ঠীর গতিবিধি বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতীয় বিএসএফ এর গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে এই গোষ্ঠীগুলো অস্থিতিশীল পরিবেশের সুযোগ নিয়ে ভারতে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে। তবে বিশ্লেষকেরা মনে করছেন সীমান্তের এই কড়াকড়ি আসলে শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশের বর্তমান প্রশাসনের সাথে ভারতের টানাপোড়েনের একটি বহিঃপ্রকাশ। কূটনৈতিক মহলের গুঞ্জন হলো এটি এমন একটি সময় করা হচ্ছে যেটি কেবল নিরাপত্তা নয়, বরং বাংলাদেশের বর্তমান সরকারকে একটি মনস্তাত্ত্বিক চাপ দেওয়ার কৌশল হতে পারে। এর আগে গত মেতে বাংলাদেশের সিলেট সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করে ভারত। আন্তর্জাতিক সীমান্তের শূন্য রেখা থেকে 500 মিটার এলাকা জুড়ে এই কারফিউ বলবৎ আছে। সেই থেকে বেশ কয়েকবার সিলেট সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে। কূটনৈতিক একাধিক সূত্র বলছে ভারত তার একাধিক সীমান্তে আরো বেশি কড়াকড়ি আরোপ করতে পারে। বিশেষ করে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ভারত বিরোধী প্রচারণা আরো বাড়তে পারে, এমন আশঙ্কায় ভারত সরকার এই পদক্ষেপ নিতে পারে। সেটি হলে সীমান্তে উত্তেজনা যেমন বাড়ার আশঙ্কা রয়েছে, তেমনি দুই দেশের মধ্যকার বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে দেশে মূল্যস্ফীতি ঠেকাতে আর চালের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। জয়শঙ্কর বাংলাদেশে আসার আগের দিন মানে 30শে ডিসেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ভারত থেকে 50,000 মেট্রিক টন সেদ্ধ চাল আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কূটনৈতিক মহলের শঙ্কা হলো ভারত ও বাংলাদেশের সম্পর্ক চিরে চ্যাপ্টা হতে হতে এমন এক পর্যায়ে যাচ্ছে, তাতে যদি ভারত রপ্তানির উপর কড়াকড়ি আরোপ করে তাতে বিপদ বাড়তে পারে বাংলাদেশের। ৪ঠা ডিসেম্বর সে আশঙ্কার কথা জানিয়ে সাংবাদিকরা প্রশ্ন রাখেন বাংলাদেশের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের কাছে। তিনি অবশ্য আশা করেছেন বাংলাদেশের খাদ্যশস্য আমদানির ক্ষেত্রে ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনের প্রভাব পড়বে না। ভারত বাংলাদেশের রপ্তানি নিষিদ্ধ করলে কি হতে পারে প্রশ্নের জবাবে আলী ইমাম মজুমদার বলেন, এগুলো সম্পর্কে তারা সবসময় পজিটিভ চিন্তা করেন। তিনি বলেছেন, রাজনীতি আর ব্যবসা আলাদা। মানে আবেগ যখন ক্রিকেটের মাঠে আসছে পড়ছে, আসিফ নজরুল যখন ২৬ লাখ ভারতীয় রূপকথার গল্পের মতো হুঙ্কার দিচ্ছেন, অর্থ আর খাদ্য উপদেষ্টারা তখন বাস্তবতার দায় চালের জন্য ভারতের উপরই নির্ভর করছেন। কিন্তু একাধিক কূটনৈতিক সূত্রের খবর হলো, মোস্তাফিজের আইপিএল যাত্রা থেমে যাওয়ার পর বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যেভাবে দাসত্বের অবসানের ঘোষণা দিয়েছেন, তাতে শক্ত ও কড়া প্রতিক্রিয়া দেখানোর সিদ্ধান্তের দিকে যাচ্ছে দিল্লির সাউথ ব্লক। দর্শক, 2026 সালের আইপিএল নিলামে 2 কোটি রুপির বেস প্রাইস থেকে শুরু হওয়া সেই বিডিং যুদ্ধে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মতো জায়ান্টদের হারিয়ে কেকেআর যখন ফিসকে নিজেদের ডেরায় টানলো, তখন বাংলার ক্রিকেট প্রেমীদের মনে এক ধরনের নস্টালজিক গর্ব কাজ করছিল। তখন বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে এক ধরনের খুশির জোয়ার বয়ে গিয়েছিল। 9.20 কোটি রুপি যে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের জন্য এটি ছিল আইপিএল ইতিহাসের সর্বোচ্চ মূল্য। তবে সেই গর্বের বেলুন ফুটো হতে সময় লাগলো না, মাত্র কয়েক সপ্তাহ। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর পক্ষ থেকে কেকেআরকে নির্দেশ দেওয়া হয় মোস্তাফিজকে স্কোয়াড থেকে রিলিজ করে দিতে। কারণ হিসেবে দেখানো হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী এবং ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতনের খবর ভারতে ছড়িয়ে পড়ার পর কট্টরপন্থী দলগুলো দাবি তোলে কোনো বাংলাদেশি খেলোয়াড়কে ভারতের মাটিতে খেলতে দেওয়া হবে না। বিশেষ করে ময়মনসিংহের দীপু চন্দ্র দাস নামক এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভারতে যে জনরোষ তৈরি হয়, তার বলি হতে হলো মোস্তাফিজকে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রভাবশালী নেতা কৌস্তুভ বাগচি এবং বেশ কিছু হিন্দু ধর্মীয় সংগঠন কেকেআর এর এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিল। তাদের যুক্তি ছিল, বাংলাদেশে যখন সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন চলছে, তখন একজন বাংলাদেশি ক্রিকেটারকে কলকাতায় আতিথেয়তা দেওয়া এবং কোটি কোটি রুপি আয়ের সুযোগ করে দেওয়া জাতীয় স্বার্থের পরিপন্থী। কেকেআর এর মালিক শাহরুখ খানকেও দেশ বিরোধী তকমা দিতে কুণ্ঠাবোধ করেননি কিছু ধর্মীয় নেতা। বিসিসিআই এই গণরোষ ও সম্ভাব্য নিরাপত্তার ঝুঁকির দোহাই দিয়ে কেকেআরকে বাধ্য করে মোস্তাফিজের চুক্তি বাতিল করতে। মোস্তাফিজকে বাদ দেওয়ার খবর বাংলাদেশে পৌঁছানোর পর অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ব্যাটে বলে ছক্কা হাঁকাতে শুরু করেন। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক বার্তায় বিসিসিআই এর এই নীতিকে উগ্র সাম্প্রদায়িক বলে মন্তব্য করেন। সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বিষয়টিকে লজ্জাজনক বলে দাবি করেন। তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার আইনি ভিত্তি খতিয়ে দেখার ইঙ্গিত দিয়েছেন। তবে বাংলাদেশের গণমাধ্যমের খবর হলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অবস্থান ছিল প্রথমে একটু রক্ষণাত্মক, পরে হয়েছে মারমুখী। শুরুতে বিসিবি পরিচালকদের অনেকে ভারতের সাথে সরাসরি সংঘাতে যেতে চাননি। শনিবার রাতে ভার্চুয়াল সভায় তারা কেবল একটি ব্যাখ্যামূলক চিঠি পাঠানোর কথা ভেবেছিলেন। এমনকি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও শুরুতে কিছুটা সাবধানী ছিলেন। তবে রবিবারের সূর্য ওঠার সাথে সাথে বিসিবির সুর পাল্টে যায়। সরকার উচ্চ পর্যায়ের গরম সিগন্যাল পাওয়ার পর বিসিবি তাদের জরুরি বৈঠক শেষে জানিয়ে দেয়, বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। বিসিবির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে জোরালো সংশয় এবং সরকারের পরামর্শের প্রেক্ষিতে তারা ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দিয়েছে। বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট উপদেষ্টা আসিফ নজরুলের সুরেই বলেন, ভারত যদি একজনের নিরাপত্তা দিতে না পারে, তবে পুরো দলের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে? তবে মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি নিয়ে ভারতেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজেপি নেতা সঙ্গীত সোম এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি 100 কোটি সনাতনী ভারতীয় জয়। অন্যদিকে কংগ্রেস সাংসদ শশী থারুর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশ্ন তুলেছেন, একজন খেলোয়াড়কে কি তার দেশ বা ধর্মের জন্য শাস্তি দেওয়া হচ্ছে? বাংলাদেশ দাবি করেছে তাদের ম্যাচগুলো যেন সহ আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়।
বিসিবির এই দাবি এখন আইসিসির জন্য এক বিশাল শিল্পীরা। বিসিসিআই ইতিমধ্যে দাবিকে লজিস্টিক্যাল নাইটমেয়ার বা লজিস্টিক দুঃস্বপ্ন হিসেবে মন্তব্য করেছেন। তাদের যুক্তি হলো, টিকিট কাটা শেষ, হোটেল বুকিং হয়ে গেছে, ব্রডকাস্ট ক্রু সাজানো, এখন হুট করে ভেন্যু বদলানো অসম্ভব। তবে খবর পাওয়া যাচ্ছে আইসিসি বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে এবং 1 বা 2 দিনের মধ্যে সিদ্ধান্তে আসতে পারে। যদি আইসিসি দাবি না মানে তবে বাংলাদেশ হয়তো বিশ্বকাপ বয়কট করবে। দর্শক, এই ঘটনার মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার খেলার সঙ্গে ধুলার মতোই মিশে গেল রাজনীতি। শুধু রাজনীতি নয়, বলা ভালো ভূ রাজনীতি। কদিন আগেও শীতের মধ্যে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকার চেয়ে অনেক বেশি উপভোগ্য ছিল ভারত বাংলাদেশের উত্তেজনায় ঠাসা একটি ক্রিকেট ম্যাচ দেখা। কিন্তু এখন ইন্ডিয়ান এক্সপ্রেসের আশঙ্কা পাকিস্তানের মতো পরিণতি ভোগ করতে হতে পারে বাংলাদেশকেও। পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক যেমন তলানিতে ঠেকেছে, বাংলাদেশের ক্ষেত্রেও পরিস্থিতি সেদিকেই মোড় নিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। 2012-13 মৌসুমের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয় না। দুই দল কেবল আইসিসি বা এসিসি ইভেন্টে মুখোমুখি হয়, তাও নিরপেক্ষ ভেন্যুতে। ইতিমধ্যে চলতি বছরের শেষ দিকে ভারতের নির্ধারিত বাংলাদেশ সফরও আপাতত স্থগিত রাখা হয়েছে। এমনকি ভবিষ্যতে দুই দেশকে হয়তো কেবল নিরপেক্ষ ভেন্যুতেই একে অপরের মুখোমুখি হতে দেখা যাবে। বিশ্লেষকদের আশঙ্কা, ভারত বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্ক এখন সেই একই শীতল যুদ্ধের দিকে এগোচ্ছে, যেখানে মাঠের খেলার চেয়ে জাতীয়তাবাদ আর বিদ্বেষ বেশি জায়গা করে নিচ্ছে। তবে বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করেন, রাজনীতি যখন ক্রিকেটকে গ্রাস করে তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ছোট বোর্ডগুলো। রাজনীতি আর ক্রিকেটের এই ককটেল বাংলাদেশের জন্য বেশ তেতো হতে পারে। ভারত বর্তমানে বিশ্ব ক্রিকেটের অর্থনৈতিক মেরুদণ্ড। বিসিসিআই একাই আইসিসির লভ্যাংশের 38.5% নিয়ন্ত্রণ করে। অন্যদিকে বাংলাদেশের লভ্যাংশ মাত্র 4.46%। বিসিবির মোট সম্পদের পরিমাণ প্রায় $51 মিলিয়ন, কিন্তু এর একটি বিশাল অংশ আসে ভারতের সাথে দ্বিপাক্ষিক সিরিজ থেকে। ভারত যখন বাংলাদেশের সফরে আসে তখন টিভি সত্য থেকে আয় হয় প্রায় 70 থেকে 100 কোটি টাকা। ইতিমধ্যে 2026 সালে ভারতের বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়েছে। যদি এই সিরিজটি বাতিল হয় তবে বিসিবির কোষাগারে বিশাল এক গর্ত তৈরি হবে, যার সামাল দেওয়া কঠিন হবে। এটি যেন এক ধরনের সফট পাওয়ার যুদ্ধ, যেখানে ব্যাটের চেয়ে পলিটিক্যাল স্টেটমেন্ট বেশি জোরালো। দর্শক, গত 16 মাস ধরে চলতে থাকা ভারত ও বাংলাদেশের সম্পর্কের রাজনৈতিক তিক্ততা এখন ক্রিকেট এবং সীমান্ত পেরিয়ে প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ছে। এই সম্পর্কের পরিণতি হতে পারে দীর্ঘ কূটনৈতিক শীতলতা, যা দুই দেশের মানুষের জন্যই ক্ষতিকর। ক্রিকেট সম্পর্ক যদি সত্যি পাকিস্তান ভারতের পথে হাঁটে তবে তার পরিণতি হবে দীর্ঘস্থায়ী বিচ্ছেদ। সহজ কথায় বললে, ভারত বাংলাদেশ সম্পর্কটা এখন সেই বিরিয়ানির মতো, যার চাল ভারতীয় আর রাঁধুনি বাংলাদেশি, কিন্তু ঝগড়া লেগেছে মাংসের পিসটা কে বড় নেবে তা নিয়ে। এই ঝগড়ায় বিরিয়ানি যেন পুড়ে না যায়, সেটাই এখন দেখার বিষয়। ভারতের বিরুদ্ধে আসিফ নজরুলের আবারও ফাঁকা আওয়াজ মুস্তাফিজ প্রসঙ্গে। ইতিমধ্যেই একদিন পুরনো হয়ে গেছে খবর যে আসন্ন আইপিএলে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় মুস্তাফিজুর রহমান, পেসার মুস্তাফিজুর রহমান অংশ নেবার সবকিছু পাকাপোক্ত, সবকিছু ফাইনাল, চুক্তি কমপ্লিট। কত অ্যামাউন্টে চুক্তিবদ্ধ হয়েছে সবকিছু কমপ্লিট। 9,20,00,000 রুপিতে মুস্তাফিজ বাংলাদেশের একমাত্র খেলোয়াড় এবার কলকাতা নাইট রাইডার্সে অন্তর্ভুক্ত হয়েছিলেন। কিন্তু গতকালকে বোর্ড অফ কন্ট্রোল অফ ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই থেকে জানানো হয়েছে যে মুস্তাফিজুর রহমান এবার আইপিএলে খেলবার সুযোগ পাবেন না, এবং কলকাতা নাইট রাইডার্সও যে দলের হয়ে মুস্তাফিজের খেলবার কথা ছিল সেই দলও গতকালকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে মুস্তাফিজকে তারা নিচ্ছেন না। আর এরই প্রতিক্রিয়া হিসেবে গতকাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা, নব্য ক্রীড়া উপদেষ্টার দায়িত্বপ্রাপ্ত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চলে যাওয়ার পরে আইন মন্ত্রণালয়ের পাশাপাশি ক্রীড়া উপদেষ্টার দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হচ্ছেন আসিফ নজরুল। তিনি গতকাল সোশ্যাল মিডিয়ায় আবার একটি হম্বিতম্বি করেছেন, একটা স্ট্যাটাস দিয়েছেন। সেটু আপনারা হয়তো অনেকে দেখেছেন, তারপরেও একটু বলি যে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আসিফ নজরুল একটার পর একটা বাংলাদেশের পেছনে বাঁশ দিয়ে দিচ্ছেন, তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছেন। এই নিন্দা প্রতিবাদে আমাদের তো কোনো উপকার আসছে না, আমাদের তো কোনো কাজে লাগছে না। একমাত্র খেলোয়াড় মুস্তাফিজ অংশ নিচ্ছিল, সেটা বন্ধ হয়ে গেল এই আসিফ নজরুলদের কারণে। আসিফ নজরুল স্ট্যাটাসে আরো লিখেছেন, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারবেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপে খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। আপনারা জানেন যে আসন্ন ক্রিকেট বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনা আমি দিয়েছি। আমি তথ্য সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছি বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ। আসিফ নজরুল, গোলামির দিনটা কিভাবে শেষ হলো? একের পর এক আমাদের ক্ষতি করে যাচ্ছেন। এই ক্ষতির কি কোনোদিন পূরণ হবে না? নিশ্চয়ই একদিন পূরণ হবে, কারণ বাংলাদেশের মানুষকে ভুল ভাল বুঝিয়ে যা খুশি তাই করে এই যে আইসিসির কাছে অভিযোগ দেবেন, গতকালকে আসিফ নজরুল লিখেছেন, কিন্তু আসলে কি বাস্তব অবস্থা কি? এই আইসিসির কাছে অভিযোগ কি আসলে দেওয়া সম্ভব? আসিফ নজরুলের এই স্ট্যাটাসের কয়েক ঘন্টা পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সুর বদল। মুখে হম্বিতম্বি করলেও শেষমেশ ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরানোর দাবি আইসিসিকে লেখা চিঠিতে জানাবে না বিসিবি। আর জানালে উপায় কি হবে? জানালে কোনো উপায় নেই। আইসিসিও ভারতের দখলে। কিভাবে ভারতের দখলে বলছি, এখনো পর্যন্ত যা খবর তাতে আইসিসিকে চিঠি পাঠিয়ে ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হতে পারে, এতটুকুই। নিরাপত্তার বিষয়ে কি কি পদক্ষেপ করা হচ্ছে সেটা জানতে চাওয়া হতে পারে, কিন্তু ম্যাচ সরানোর দাবি তাতে থাকবে না। মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে না দেওয়ায় অপমানিত এবং ক্ষুব্ধ বাংলাদেশ, অপমানিত নিজেরাই যদি হন, এই অপমানের জন্য আমি একজন বাংলাদেশি হিসেবে আমার কোনো নেই। অপমান হওয়ার মতোই কাজ করেছে বাংলাদেশ সরকার, বাংলাদেশের কিছু জনগণ। ভবিষ্যতে, আমি গতকালকের ভিডিওতেও বলেছি, ভবিষ্যতে আমাদের জন্য আরো অনেক কিছু অপেক্ষা করছে। বাংলাদেশ যতই হুম্মিতম্মি করুক না কেন, বোর্ড অফ কন্ট্রোল অফ ক্রিকেট ইন ইন্ডিয়া, বিসিসিআই এর মতো শক্তিশালী সংস্থার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করার মতো আসলে আমাদের বাংলাদেশের ক্ষমতা নাই। বাংলাদেশের আপামর জনগণকে এটা বুঝতে হবে। আসিফ নজরুলরা আপনাদের ব্রেন ওয়াশ করতে চায়, আপনাদের মিথ্যা বোঝাইতে চায়। গতকাল আসিফ নজরুলের স্ট্যাটাসে মনে হচ্ছিল যেন ক্রীড়া উপদেষ্টার নির্দেশ মেনে ভারত থেকে ম্যাচ সরানোর আবেদন করবে বিসিবি, কিন্তু শেষ মুহূর্তে তাদের বোধোদয় হয়েছে। বিসিবি বুঝতে পেরেছে যে মাত্র 1 মাসের মধ্যে আর বিশ্বকাপের ভেন্যু বদল সম্ভব নয়, কারণ ইতিমধ্যে কোন ভেন্যুতে কতটা খেলা হবে, কি হবে, সব কিছু রেডি হয়ে গেছে। 1 মাস আগে বাংলাদেশের মতো একদম পিছনের সারির একটা অংশগ্রহণকারী দেশ আবেদন করবে, আর আইসিসি তাদের আবেদন গ্রহণ করে ভেন্যু চেঞ্জ করে দেবে। কি চমৎকার বিষয়! এছাড়া এখন আইসিসির নেতৃত্ব তো ভারতের হাতে। আইসিসির এখনকার চেয়ারম্যানকে ভারতের জয় শাহ, তিনি একই সঙ্গে ভারতের যে পঞ্চপাণ্ডবের কথা আমরা বলি, সেই পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে। ফলে বাংলাদেশ যদি আইসিসির দ্বারস্থ হয়, তাতেও কতটা লাভ হবে সে ব্যাপারে যথেষ্ট সংশয় রয়ে গেছে। বাংলাদেশ ম্যাচ সরানোর আবেদন করুক না, তারপরে কি হয় সেটাও একটু বাংলাদেশের মানুষের দেখার বিষয় আছে। আইসিসি এমনও করতে পারে যে বিশ্বকাপে বাংলাদেশ যদি না খেলতে চায়, তাহলে তাদের বাদ দিয়েও বিশ্বকাপের আয়োজনের পরিকল্পনা হতে পারে, এমনটাও হতে পারে। কারণ বাংলাদেশ এই যে বিশ্বকাপে অন্য কোনো দেশের মতো, আমি যদি পাকিস্তানের কথাই বলি, যে পাকিস্তান ক্রিকেট টিম হিসেবে প্রভাবশালী টিম, বেশ কয়েকবার বিশ্বকাপ জয় করেছে, সেই জায়গা থেকে তারা প্রভাবশালী। কিন্তু বাংলাদেশের অবস্থানটা কোথায় সেটা বাংলাদেশের মানুষেরও বুঝতে হবে। এসব অনির্বাচিত আসিফ নজরুলের কথাই শুধু মাতলে কিন্তু হবে না। এরই মধ্যে এই খবরটা প্রকাশ্যে এসছে যে বাংলাদেশ বিশ্বকাপে দল পাঠাতে চায় না। এই খবর প্রকাশ্যে আসার পরই বিসিসিআই এর সূত্র সাফ বলে দেয়, কারো ব্যক্তিগত
ইচ্ছা অনিচ্ছার ভিত্তিতে বিশ্বকাপ ক্রিকেট চলবে না। মাত্র 1 মাস পর বিশ্বকাপ। আইসিসি যেমন বিসিসিআই, যেহেতু ভারতের মাটিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, এই আয়োজনের পেছনে বিসিসিআইয়েরও একটা বড় ভূমিকা রয়েছে। এর মধ্যে বাংলাদেশের এতগুলো ম্যাচ সরানো পদ্ধতিগতভাবে অসম্ভব। তাছাড়া বিপক্ষ দলগুলির কথাও ভাবতে হবে, তাদের বিমান ভাড়া, হোটেল সব বুক হয়ে গেছে। আরও একটা পদ্ধতিগত সমস্যার কথা বলছে ভারতীয় বোর্ড। বিসিসিআই সূত্র বলছে প্রতিদিনই 3টি করে ম্যাচ হওয়ার কথা, 2টি ভারতে, 1টি শ্রীলঙ্কায়। এবার নতুন করে শ্রীলঙ্কায় ম্যাচ সরালে সম্প্রচারে একটা বড় সমস্যা হবে। মাত্র 1 মাসের নোটিসে বিশ্বকাপের ম্যাচ সরানো যে কার্যত অসম্ভব, সেই বাস্তব বুঝতে পারছে বিসিবিও। সে কারণে ম্যাচ সরানোর আবেদন করা হবে না বলে এখন পর্যন্ত খবর। তবে রাজনৈতিক চাপ রয়েছে, ক্রিকেট প্রেমীদের অসন্তোষ রয়েছে, তাই ভারতের উপর চাপ দেওয়া হচ্ছে। এমন ভাব দেখাতে আইসিসিকে একটি চিঠি দিতে পারে বিসিবি, যাতে মূলত নিরাপত্তার ব্যবস্থাটাকে জোর দেওয়া হচ্ছে। এর বাইরে আসলে কিছুই না। অর্থাৎ এই হুমবিতম্বিতেই সার। আসিফ নজরুল কিংবা আসিফ নজরুলের যে সরকার, ইউনূস সরকার, এরা শুধু হুমবিতম্বি করতে পারে আর দেশের 12টা বাজিয়ে ছেড়ে দিতে পারে। আজকে এই যে ক্রীড়াক্ষেত্রেও আমাদের যে ঘটনাটি ঘটল, এটিও দেশের 12টা বাজানোরই একটি অংশ। বাংলাদেশের মানুষ বুঝবে না, বাংলাদেশের মানুষের 12টা বেজে যাবে। আপনি যদি আপনার ধ্বংস ডেকে আনবেন, আপনি যদি আসিফ নজরুলদের আপনার নেতা মনে করেন, আপনি যদি ইউনূসকে আপনার শাসক মনে করেন, তাহলে আপনার যা হবার তাই হবে। এবং আসিফ নজরুল ইউনূসের ধারাবাহিকতায় যে বাংলাদেশে আমরা ঢুকতে যাচ্ছি, সেটাও যথেষ্ট শঙ্কার বাংলাদেশ। আমরা আসলে দেখতে থাকি, আমরা দেখি, অপেক্ষা করি যে বাংলাদেশ কতটা নিচে নামতে পারে, কতটা সুবিধাবঞ্চিত দেশের কাতারে নামতে পারে। দুঃখ লাগছে, হৃদয়ে রক্তক্ষরণ অনুভব করছি। এগিয়ে যাওয়া বাংলাদেশকে উল্টো পথে পিছিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখতে থাকি, আপনারা নিশ্চয়ই দেখবেন। বাংলাদেশ এখন একেবারে আলোচনার শীর্ষে এবং সেখানে ভারতের ওপরে ক্ষোভ, ক্রোধ একেবারে ফেটে পড়ছে। অন্য ব্যাপার নিয়ে নয়, রাজনীতি নিয়ে নয়, এটা হচ্ছে নাকি খেলা নিয়ে। খেলা মানে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমান, তাকে নিয়ে এখন বাংলাদেশের যে সমস্ত সংবাদপত্র, সংবাদ মাধ্যম, সেগুলো এখন সরগরম। কারণটা কি? ভারতীয় ক্রিকেট আইপিএলে কলকাতার নামে নামাঙ্কিত যে KKR মানে কলকাতা নাইট রাইডার্স, সেই টিম থেকে শেষমেশ বহিষ্কৃত হতে হয়েছে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে। ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা বিসিসিআই বলেছে, সম্প্রতি বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তার কারণে বিসিসিআই KKRকে এই সিদ্ধান্ত নিতে বলেছে। আর তারপরে সামান্য কিছু গড়িমসি এবং শেষমেশ KKR থেকে বহিষ্কৃত এবং আইপিএল থেকেই বহিষ্কৃত মুস্তাফিজুর বাংলাদেশের ক্রিকেটার। আর সঙ্গে সঙ্গে ফেটে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও সেখানকার মানুষ। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি লিখেছেন কি? তিনি পোস্ট করেছেন, চরমপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠীগুলির কাছে নতি স্বীকার করে ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে নির্দেশনা দিয়েছে। আমি এই সিদ্ধান্তকে দৃঢ়ভাবে নিন্দা ও প্রতিবাদ করি সাম্প্রদায়িক গোষ্ঠীগুলির চাপে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আর একজন মোস্তফা সরোয়ার ফারুকি, কি সংস্কৃতি বিষয়ক পরামর্শদাতা বা অ্যাডভাইজার, তিনি বলেছেন ঘটনাটিকে ন্যক্কারজনক বলে অভিহিত করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। আইপিএলে মুস্তাফিজের সাথে যা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক। এই ঘটনার মাধ্যমে বাংলাদেশের নাগরিকরা ঘৃণার রাজনীতি দেখেছেন এবং গভীরভাবে আহত হয়েছেন। ঘৃণার রাজনীতিতে ডুবে থাকা বাংলাদেশের বর্তমান সরকারের কুশীলবরা
ঘৃণার রাজনীতি অন্য কোনো জায়গায় দেখতে পাচ্ছেন না, দেখতে পাননি, তারা সেটা দেখছেন ভারতের এই ভূমিকায়। এটা দেখে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। এই দুই মহাশয় আসিফ নজরুল সরোয়ার এবং তাদের সঙ্গে যারা বাংলাদেশের মানুষ, যারা ভারতের এই ব্যাপারে মানে বিসিসিআই এর এই সিদ্ধান্তে খুবই ক্ষেপে গেছেন, রেগে গেছেন, তাদের উদ্দেশ্যে দুটো কথা বলবো। শুধু তাদের উদ্দেশ্যেও কথা বলবো না, আমি দেখলাম বেশ কিছু ইউটিউবের চ্যানেলে, আমাদের বাংলাদেশের চ্যানেল, সেখানে ভারতের সাংবাদিকদের নাম করা মানুষদের সেখানে ডেকে নিয়ে আসা হয়েছে এবং তারা সেখানে বলেছেন তারা কেউ ব্যক্তিগতভাবে নাকি এই এইটা সমর্থন করেন না, বিসিসিআই যেটা করেছেন। ব্যক্তিগতভাবে সমর্থনের তো এখানে জায়গাটা নেই, কারণ এই জায়গাটা ব্যক্তিগত ভাবের ঊর্ধ্বের ভাব, এর পেছনে অন্য রকম কারণ, এটা ব্যক্তিগত কারণ নয়। ওই যে বলা হয়েছে না বিসিসিআইয়ের পক্ষ থেকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে, এইটা মাথায় রাখতে হবে, ব্যক্তিগত ব্যাপারটা তুলে দিন। তো যারা এইসব বলছেন তাদেরকে একটা কথাই বলতে চাই, ভারতের প্রতি বাংলাদেশের মানুষের প্রেম যে কত গভীর তার পরিচয় তো গত 1.5 বছর ধরে ভারতের মানুষ দেখেছে। অবশ্য বলতেই পারেন ওসব ব্যাপার তো খেলার মাঠের নয়, রাজনীতির, সুতরাং খেলার সঙ্গে সেসব কাহিনী জড়াচ্ছেন কেন? খুব ঠিক কথা। স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে বলুন, এটাও খুব ঠিক কথা, তাই হোক। তবে সেই স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে দুটো কথা বলি। প্রথমে একটা দিনের কথা মনে করিয়ে দিই। 19শে নভেম্বর 2023 ভারতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আহমেদাবাদে ওডিআই ওয়ার্ল্ড কাপ মানে ওয়ানডে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল 6 উইকেটে। ভারতের সেই পরাজয়ে অস্ট্রেলিয়ানরাও ততটা উচ্ছ্বাস করেনি, মানে তাদের জয়ে, অস্ট্রেলিয়ানরা নিজেদের জয়ে যতটা না উচ্ছ্বাস করেছিল তার থেকে বেশি উচ্ছ্বাস প্রকাশ করেছিল বাংলাদেশের এই স্পোর্টস লাভাররা, যারা বলেন খেলার মাঠে আবার রাজনীতি কি। বাংলাদেশে ভারতের পরাজয়ের আনন্দের সবচেয়ে বড় প্রদর্শন ঘটেছিল সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফাইনাল ম্যাচ দেখার জন্য টিএসসি বা টেস্টিং স্টুডেন্ট সেন্টার স্কোয়ারে একটি বিশাল বড় স্ক্রিন লাগিয়েছিলেন। হাজার হাজার ছাত্র সেই খেলা দেখতে জড়ো হয়েছিলেন। যখন ভারত ম্যাচ হেরে গেল তখন টিএসসি স্কোয়ার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শয়ে শয়ে হাজারে হাজারে আনন্দে নাচতে এবং গান গাইতে শুরু করেছিল, কারণ ভারতের পরাজয়। তারা জাতীয় গর্ব নিয়ে বাংলাদেশ বাংলাদেশ স্লোগান লাগিয়েছিল সেদিন। ভারত হেরেছে, এটাই বাংলাদেশের জাতীয় গর্বের কারণ হয়েছিল, দেখা গিয়েছিল সেদিন। খেলার মাঠ তো রাজনীতি নয়, এটার বড় প্রমাণ এই উদযাপন যে সেদিন শুধু ওই টিএসসিতে বা ঢাকায় সীমাবদ্ধ ছিল তা নয়, বাংলাদেশের অন্যান্য শহর জুড়ে একই দৃশ্য দেখা গিয়েছিল। ভারতের পরাজয়, তাতে বাংলাদেশের খুশি। যদি ফাইনাল খেলাটা ভারত আর পাকিস্তানের মধ্যে হতো আর পাকিস্তান যদি জিতত সেই খেলায়, তাহলেও বুঝতাম জাত ভাই জিতেছে তাই এই খুশি, তাও না হয় মানা যেত। কিন্তু অস্ট্রেলিয়ার জয়ে বাংলাদেশের আনন্দ একটাই কারণে, আর সে কারণটা ভারতের হার মানে বাংলাদেশের জয়। ভুল বললে শুধরে দেবেন। আসলে মুস্তাফিজুরকে নিয়ে বা বাংলাদেশের সঙ্গে ক্রীড়া সম্পর্ক নিয়ে ভারত আজ যে অবস্থান নিয়েছে সেটা ক্রিয়া নয়, ওটা প্রতিক্রিয়া। স্বীকার করতেই হয় এর মধ্যে রাজনীতি আছে। রাজনীতি নেই আমি তা কখনোই বলছি না, বলবও না, কিন্তু সেই রাজনীতিটা আদৌ অস্বাভাবিক নয়। আর এটা নতুন কিছু নয়, শুধু যে ভারত এইটা করে বা ভারত বা এই উপমহাদেশে এমন ঘটনা ঘটে এমনটাও নয়। আসলে খেলার মাঠ এবং রাজনীতি আপাত দৃষ্টিতে দুটো ভিন্ন মেরুর বিষয় মনে হলেও ইতিহাসের পাতায় এরা অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। খেলার মাঠ যেমন সংহতির জায়গা, তেমনি এটা বারবার রাজনৈতিক আদর্শ প্রচার, প্রতিবাদ এবং জাতীয়তাবাদের বহিঃপ্রকাশের মঞ্চ হিসেবে ব্যবহৃত হয়েছে। এই যে ক্রিকেট খেলতে গিয়ে কয়েকদিন আগে একজন কাশ্মীরি খেলোয়াড় সে তার
টুপিতে প্যালেস্টাইনের পতাকাটা দিয়েছিল? কেন কেন? ওটা কি খেলার অঙ্গ ছিল? না, রাজনীতি। সুতরাং এই যে খেলাধুলা রাজনীতির ঊর্ধ্বে, এই কথাটা শুনতে ভালো লাগলেও বাস্তব ছবি কিন্তু একেবারেই আলাদা। সেই প্রাচীন অলিম্পিক থেকে শুরু করে আধুনিক ফুটবল বিশ্বকাপ পর্যন্ত খেলার মাঠ, সব জায়গাতে ক্ষমতার লড়াই, কূটনীতি, সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে কাজ করেছে খেলার মাঠ। আপনারা রোমের যে রাজা নিরোর, সম্রাট নিরোর কথা শুনেছেন। আপনারা হয়তো নিরো ওই যে বলে না, রোম যখন জ্বলছিল নিরো তখন বেহালা বাজাচ্ছিলেন। আসলে নিরো আর একটা কারণের জন্য বিখ্যাত। নিরো জবরদস্তি করে তিনি অলিম্পিকে সাহিত্য এবং সঙ্গীতকে ঢুকিয়ে দিয়েছিলেন এবং সেখানে অলিম্পিকে পুরস্কার জিতে নিয়েছিলেন এই দুই বিভাগে। ব্যাপারটা বুঝলেন? বিখ্যাত ইংরেজ লেখক জর্জ অরওয়েল যথার্থই বলেছিলেন, খেলাধুলো হলো যুদ্ধ বিগ্রহের সংক্ষিপ্ত রূপ। এখানে শুধু গুলিটা চলে না, আর সব কিছু চলে। গুলিও কিন্তু চলেছে, সেটা অন্য প্রসঙ্গ। 1936 সালের বার্লিন অলিম্পিকের আসরকে হিটলার ব্যবহার করেছিলেন নাজি আদর্শ প্রমাণের মঞ্চ হিসেবে। কিন্তু কৃষ্ণাঙ্গ অ্যাথলেট জেসি ওয়েন্স 4টি সোনা জিতে হিটলারের সেই দর্প চূর্ণ করে দিয়েছিলেন। সেটা ছিল খেলার মাঠে বর্ণবাদের বিরুদ্ধে এক নীরব কিন্তু শক্তিশালী রাজনৈতিক প্রতিবাদ। 1968 সালের মেক্সিকো সিটি অলিম্পিক, সেখানে পদক মঞ্চে আমেরিকার দুই কৃষ্ণাঙ্গ অ্যাথলিট টমি স্মিথ এবং জন কার্লোস, তারা মাথা নিচু করে একটা কালো দস্তানা পরা হাত মুষ্টিবদ্ধ করে ওপরে তুলে ধরেছিলেন। কি বলতে চাইছিলেন? ব্ল্যাক পাওয়ার মুভমেন্টের প্রতি তাদের সংহতি এবং বর্ণবাদের বিরুদ্ধে তাদের প্রতিবাদ। আচ্ছা, আরও আসুন, বর্ণবাদী নীতির কারণে দক্ষিণ আফ্রিকাকে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট ও অলিম্পিক থেকে নিষিদ্ধ রাখা হয়েছিল। সেটাও রাজনীতি। তবে এই ক্রীড়া বয়কট দেশটিতে রাজনৈতিক পরিবর্তনের পথে বড় চাপ তৈরি